ওকে শিক্ষার্থীরা, তো আমরা আজকে বলবো গ্রিনের উপপাদ্য। তো গ্রিনের উপপাদ্য পড়তে হলে আমাদের সাধারণত ক্যালকুলাস 2 সম্পর্কে ধারণা রাখতে হয়, কিন্তু আমরা ক্যালকুলাস 2 সম্পর্কে কোনো জ্ঞান না রেখেই গ্রিনের উপপাদ্য আমাদেরকে পড়তে হবে, কারণ আমাদের ক্যালকুলাস 2 থাকে সেকেন্ড ইয়ারে, কিন্তু আমরা ফার্স্ট ইয়ারে গ্রিনের উপপাদ্য ফিজিক্সে পেয়ে থাকি। তো এই ক্ষেত্রে ক্যালকুলাস 2 জানা ছাড়াই আমরা গ্রিনের উপপাদ্য শেখার চেষ্টা করব। তো গ্রিনের উপপাদ্য শেখার আগে এই জন্য আমাদেরকে কিছু বেসিক রেডি করতে হবে, যা আমি গাউসের ডাইভারজেন্স উপপাদ্যের পার্ট 1 ক্লাস 2 তে দিয়েছিলাম। তো সবাই গ্রিনের উপপাদ্যটা দেখার আগে অবশ্যই গাউসের ডাইভারজেন্স উপপাদ্যের প্রথম পর্বটা দেখে আসতে হবে, না হলে গ্রিনের উপপাদ্য বোঝা সম্ভব না। তো এই ক্ষেত্রে আমি গ্রিনের উপপাদ্যটা প্রথমে বর্ণনা করব আর তারপর প্রমাণ করার চেষ্টা করব। তবে আবার বলছি, গ্রিনের উপপাদ্যটা যদি ঠিকভাবে বুঝতে হয় তাহলে অবশ্যই গাউসের ডাইভারজেন্স উপপাদ্যের পার্ট 1 দেখে আসতে হবে। ওকে, তাহলে আমরা গ্রিনের উপপাদ্যটা এবার শুরু করতে পারি। তো আশা করছি যে তোমরা সবাই গাউসের ডাইভারজেন্স উপপাদ্যের পার্ট 1 দেখে ফেলেছো। তো এবার আমরা গ্রিনের উপপাদ্যটা শুরু করতে পারি। তো প্রথমে আমরা গ্রিনের উপপাদ্যটা কি বলতে যাচ্ছি সেটা বলার চেষ্টা করি। তো গ্রিনের উপপাদ্যটা প্রথমে আমি লিখে দিই, তারপর ওইখান থেকে যে যে টপিকস গুলো আমাদেরকে একটু বোঝার চেষ্টা করতে হবে সেগুলো আমি বুঝিয়ে দেবো। ওকে, তো গ্রিনের উপপাদ্যটা হচ্ছে, মনে করি XY সমতলে একটি সাধারণ বক্ররেখা XY সমতলে একটি সাধারণ বক্ররেখা C দ্বারা আবদ্ধ। একটি এলাকা R, আচ্ছা, তো এটা কি বলতে যাচ্ছে সেটা একটু বোঝার চেষ্টা করি। আসলে XY সমতল মানে হচ্ছে এই X অক্ষ আর Y অক্ষ যেখানে আঁকা হয় আর কি। তো আমি ভাবলাম এটা হচ্ছে আমাদের X অক্ষ আর এটা হচ্ছে আমাদের Y অক্ষ, তাহলে এই X অক্ষ আর Y অক্ষ মিলে এই বোর্ড রেডি করা হয়েছে। এই বোর্ড হচ্ছে XY সমতল। তো এখন XY সমতলে আমি কি করলাম, সাধারণ বক্ররেখা C, মানে সাধারণ বক্ররেখা মানে হচ্ছে এমনি একটা বাঁকা একটা রেখা C দ্বারা আবদ্ধ একটি এলাকা R বিবেচনা করলাম। মানে এটা অনেকটা মাঠের মতো একটা জায়গাকে আমি বাউন্ডারি দিলাম, তাহলে যে বাউন্ডারি দিলাম ওই বাউন্ডারিটার নাম হচ্ছে C, আর ওই বাউন্ডারিটার মাধ্যমে যতটুকু জায়গা আমি দখল করলাম ওই জায়গাটার পরিমাণ হচ্ছে R। এটা আমি মনে করলাম, যেখানে অক্ষদ্বয়ের সমান্তরাল যে কোনো সরলরেখা অক্ষদ্বয়ের সমান্তরাল যে কোনো সরলরেখা C কে, C মানে হচ্ছে এই বাউন্ডারিটাকে আর কি, C কে সর্বাধিক দুই বিন্দুতে ছেদ করতে পারে। এর মানে হচ্ছে আমি এই যে এখানে যে চিত্র রাখলাম এটা আমি এখানে আরেকটু আবার এঁকে দেখাচ্ছি। সেটা হচ্ছে আমি X অক্ষ আর Y অক্ষ নিলাম, আর এখানে আমি এমন একটা চিত্র আঁকলাম যে চিত্রে এই X অক্ষের সমান্তরাল যতগুলো রেখা আঁকা হোক না কেন ওরা সবাই এই C কে সর্বোচ্চ দুইটা বিন্দুতে এখানে ছেদ করতে পারবে। যেমন এই রেখা আঁকলাম, এটা সর্বোচ্চ একটা দুইটা বিন্দুতে ছেদ করছে, এই রেখা আঁকলাম সেও একটা দুইটা বিন্দুতে ছেদ করছে, এই রেখাটা আঁকলাম সর্বোচ্চ এটা দুইটা বিন্দুতে ছেদ করছে। এখন কথা হচ্ছে এমন ভাবে চিত্রটা আঁকতে হবে যেন X অক্ষের এবং Y অক্ষের সমান্তরাল সরলরেখাগুলো এই C বাউন্ডারিটাকে দুইটার বেশি বিন্দুতে ছেদ করতে না পারে। আমি যদি চিত্রটা এভাবে না এঁকে, যদি চিত্রটা আমার এভাবে হইতো যে অনেকটা দেখতে ঠিক এইরকম, যে এইরকম হইতো, এটা তো একটা C বক্ররেখার মতো যে কোনো একটা রেখা,
তো এখন আমি যদি এখানে এভাবে দাগ টানতাম তখন দেখা যেত এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা একটা, দুইটা, তিনটা, চারটা বিন্দুতে কেটে ফেলতো, যার কারণে আমরা এই ধরনের চিত্র নিব না। এমন একটা চিত্র নিব যেন এক্স অক্ষের এবং ওয়াই অক্ষের সমান্তরাল করে কোন সরলরেখা যদি আমি আঁকি তাহলে দুই বিন্দুর বেশি বিন্দুতে কাটতে পারবে না। এখানে চারটা বিন্দুতে কেটে চলে গেল, যার কারণে এই ধরনের চিত্র আমরা আসলে প্রশ্নে অ্যাপ্লাই করব না। এই কথাটা এখানে বলে দিছি। কিভাবে বললাম কি যেখানে অক্ষদ্বয়ের সমান্তরাল যে কোনো সরলরেখা, অক্ষদ্বয়ের সমান্তরাল যে কোনো সরলরেখা সি কে, এই বাউন্ডারি সিটাকে সর্বাধিক দুই বিন্দুতে ছেদ করতে পারে, মানে সবচেয়ে বেশি হলে দুই বিন্দুতে ছেদ করতে পারবে, তো এর চেয়ে বেশি বিন্দুতে ছেদ করতে পারবে না, এমন একটা চিত্র আমরা নিব। এরপর যদি আর এলাকায়, আর এলাকায় মানে হচ্ছে এই যে জায়গাটা আমি দখল করলাম, এই বাউন্ডারি দিয়ে, সি বাউন্ডারি দিয়ে যে জায়গাটা দখল করলাম সেই এলাকায় পি এক্স ওয়াই এবং কিউ এক্স ওয়াই, পি এক্স ওয়াই এবং কিউ এক্স ওয়াই ফাংশন দ্বয় সংজ্ঞায়িত অবিচ্ছিন্ন এবং এদের আংশিক অন্তরক সহ বিদ্যমান থাকে। এবং এদের আংশিক অন্তরক সহ বিদ্যমান থাকে, তবে এবার আমরা গ্রিনের উপপাদ্যটা লিখবো, ম্যাথমেটিক্যাল ভার্সনটা লিখবো। তো আমি প্রশ্নটা এই উপপাদ্যের টোটাল বর্ণনাটা আরেকবার পড়ি এবং বোঝানোর চেষ্টা করি চিত্রের সাথে। বললাম কি, মনে করি এক্স ওয়াই সমতলে একটি সাধারণ বক্ররেখা সি দ্বারা আবদ্ধ একটি এলাকা আ। এই যে এক্স ওয়াই সমতলে একটি সাধারণ বক্ররেখা সি দ্বারা, একটা বাউন্ডারি সি দ্বারা, বক্ররেখা সি দ্বারা আবদ্ধ যে জায়গাটা সেটা হচ্ছে আ, যেখানে অক্ষদ্বয়ের সমান্তরাল যে কোনো সরলরেখা সি কে সর্বাধিক দুই বিন্দুতে ছেদ করতে পারে। অক্ষদ্বয়ের সমান্তরাল কোন রেখা যদি আমি আঁকি, সে আমাদের এই সি কে সর্বোচ্চ দুই বিন্দুতে ছেদ করতে পারবে, এর বেশি বিন্দুতে ছেদ করতে পারবে না, এমন একটা চিত্র আমরা আঁকলাম। যদি আর এলাকায় পি এবং কিউ ফাংশন দ্বয় সংজ্ঞায়িত অবিচ্ছিন্ন এবং এদের আংশিক অন্তরক সহ বিদ্যমান থাকে, তো পি এবং কিউ ফাংশন দ্বয় সংজ্ঞায়িত কথাটার মানে হচ্ছে ইনফিনিটি আসবে না। পি এবং কিউ ফাংশন দ্বয় এই এলাকার ভিতরে অন্ততপক্ষে ইনফিনিটি হয়ে যাবে না। যেমন আমি একটা ফাংশন দেখাই, ধরলাম y ইকুয়াল টু কোন একটা ফাংশন হচ্ছে 1/x, এই x এর মান যদি আমি 0 বসাই, x ইকুয়াল টু 0 হলে y ইকুয়াল টু হয়ে যাবে 1/0, তার মানে 1/0 মানেই হচ্ছে ইনফিনিটি। এর অর্থ হচ্ছে x ইকুয়াল টু 0 বিন্দু যদি আমি নেই তাহলে y ইনফিনিটি হয়ে যায়, তাহলে y হচ্ছে একটা ফাংশন, আর এখানে একই রকম ফাংশন হচ্ছে p এবং q। তো p এবং q এমন ফাংশন যারা অন্ততপক্ষে এই এলাকার ভিতরে ইনফিনিটি দেখাবে না। এই এলাকার ভিতরে যে কোনো পয়েন্ট নিই না কেন ও কখনো আনসার ইনফিনিটি এনে দিবে না, এটাকে বলা হয় সংজ্ঞায়িত। অবিচ্ছিন্ন, এই ফাংশন দুটো অবিচ্ছিন্ন মানে হচ্ছে কোন একটা ফাংশন এরকম স্মুথলি গেলে তাকে বলা হয় অবিচ্ছিন্ন ফাংশন। তো এই দুইটা ফাংশন এই এলাকার ভিতরে স্মুথলি যাওয়ার চেষ্টা করে, যার কারণে ওদেরকে আমরা বলবো অবিচ্ছিন্ন ফাংশন। তো বিচ্ছিন্ন কখন হবে? এই ফাংশনে যাওয়ার সময় মধ্যপথে কোথাও যদি কাটা পড়ে যায় তাহলে তাকে বলা হবে বিচ্ছিন্ন ফাংশন। কিন্তু আমরা এমন দুইটা ফাংশন নিলাম যে দুইটা ফাংশন এই চিত্রের ভিতরে যে বাউন্ডারির ভিতর যে এলাকাটা দেখা যাচ্ছে এই এলাকায় এই দুই ফাংশন কখনো বিচ্ছিন্ন হবে না, সবসময় অবিচ্ছিন্ন থাকবে, একদম স্মুথলি যেতে থাকবে এবং এদের আংশিক অন্তরক সহগ বিদ্যমান থাকে। আংশিক অন্তরক সহগ মানেটা কি?
এখানে আমরা জানি ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে অন্তরীকরণ বা অন্তরক সহগ নির্ণয়। তো আংশিক অন্তরক সহগ এটাও ওয়ান কাইন্ড অফ ডিফারেন্সিয়েশন। তো আংশিক অন্তরক সহগ মানে কি একটু দেখি। যদি কোন একটা ফাংশন y x স্কয়ার হয় তাহলে আমরা তাকে কি করি, ডিফারেন্সিয়েশন করি। আর ওকে ডিফারেন্সিয়েট করার সময় আমরা এইভাবে লিখি dy dx ইকুয়াল টু আনসারটা এদিকেও লিখি d x x স্কয়ার, মানে ডিফারেন্সিয়েশন করলাম। তো এইটা একটা ফাংশন, এই ফাংশনকে আমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম, এটাকে বলা হয় অন্তরীকরণ বাংলায়। আর কোন একটা ফাংশন যদি দুই চলকের হয়, ধরলাম একটা ফাংশন হচ্ছে p, ওই ফাংশনটা যদি দুই চলকের x স্কয়ারের এবং y স্কয়ারের, তার মানে এই ফাংশনটার মান x এর মানের উপরও নির্ভর করে, মানে x এর মান চেঞ্জ হলে p এর মান চেঞ্জ হয়ে যাবে। সেই সাথে y এর মানের উপরও নির্ভর করে, কারণ y এর মান চেঞ্জ হলেও p এর মান চেঞ্জ হয়ে যাবে। তো এখন এটা দুই চলকের ফাংশন। তো ওকে যখন আমি ডিফারেন্সিয়েশন করতে চাইবো তখন দুইভাবে ডিফারেন্সিয়েশন করা যায়, একটা হচ্ছে x এর সাপেক্ষে আর একটা হচ্ছে y এর সাপেক্ষে। তো একটু দেখি, আমি p কে চাইলে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে পারি, আবার p কে চাইলে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দুইটা আলাদা আলাদা আনসার আনতে পারি। আর x এর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েশন করব তখন y কে ধ্রুবক মনে করতে হয়, আর y এর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েশন করব তখন x কে ধ্রুবক মনে করতে হয়। তো একই p কে একবার x এর সাপেক্ষে একবার y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করার এই কৌশলকে বলা হয় আংশিক অন্তরীকরণ বা আংশিক ডিফারেন্সিয়েশন। তো আংশিক ডিফারেন্সিয়েশন করার সময় যখন x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তখন y কে ধ্রুবক রাখা হয়, আর যখন y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তখন x কে ধ্রুবক রাখা হয়। আর আংশিক অন্তরীকরণকে এরকম সোজা d দিয়ে প্রকাশ না করে ঠিক এভাবে বাঁকা বাঁকা d দিয়ে প্রকাশ করতে হয়। তাহলে এটা হচ্ছে নরমাল ডিফারেন্সিয়েশন, যে কিনা এক চলকের উপর নির্ভরশীল বলেই করা সম্ভব। আর এটা হচ্ছে আংশিক ডিফারেন্সিয়েশন, কারণ সেখানে দুইটা চলক জড়িত এই টোটাল অঙ্কে, একবার x এর সাপেক্ষে একবার y এর সাপেক্ষে আলাদা করে ডিফারেন্সিয়েশন করা যায়। তো আচ্ছা, এই হচ্ছে আংশিক অন্তরক সহগ বিদ্যমান থাকে। আর বিদ্যমান থাকে মানে কি, মানে p এবং q কে আংশিক অন্তরীকরণ করা সম্ভব। যদি আংশিক অন্তরীকরণ করা সম্ভব না হয় তাহলে আমরা এই উপপাদ্য প্রমাণ করতে নামবো না। তাহলে এই কথাগুলো সবগুলো ঠিকঠাক থাকতে হবে। তাহলে p এবং q দুটা ফাংশন নিব যারা সংজ্ঞায়িত হইতে হবে। সংজ্ঞায়িত মানে এই নির্দিষ্ট এলাকার ভিতরে ও ইনফিনিটি আসবে না, অবিচ্ছিন্ন মানে স্মুথ, কোনো কাটাছেঁড়া থাকবে না। আর আংশিক অন্তরক সহগ মানে তাদেরকে x এর সাপেক্ষে এবং y এর সাপেক্ষে আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েশন করলে একটা সুন্দর আনসার পাওয়া যাবে, কখনো উল্টাপাল্টা মান আসবে না। এইটাকেই বলা হয় আংশিক অন্তরক সহগ বিদ্যমান থাকে। তবে তাহলে এই টোটাল কাহিনীগুলো হওয়ার পর গ্রিন সাহেব আমাদের গ্রুপ উপপাদ্য দিচ্ছে, তাহলে গ্রিন সাহেব কি উপপাদ্য দিলেন সেটাকে দেখে আসি। তো এই টোটাল কাহিনীগুলো মেনে নেওয়ার পর গ্রিন সাহেব আমাদেরকে বলছেন p এবং q ফাংশন দ্বয় সংজ্ঞায়িত, অবিচ্ছিন্ন এবং এদের আংশিক অন্তরক সহগ যদি বিদ্যমান থাকে তাহলে গ্রিন সাহেব কি বললেন, গ্রিন সাহেব বললেন p কে x এর সাপেক্ষে রেখা ইন্টিগ্রাল করো প্লাস q কে y এর সাপেক্ষে রেখা ইন্টিগ্রাল করো এবং তারপর ওদের আনসারটাকে যোগ করো। তাহলে তোমরা যে আনসারটা পাবা সেটা, যদি এটা রেখা ইন্টিগ্রাল, তাহলে তোমরা যে আনসারটা পাবা সেটা হবে তল ইন্টিগ্রাল, মানে একটা ক্ষেত্রফল ইন্টিগ্রাল। তো তখন কি করতে হবে, যাকে y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি তাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, আর যাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, সরি, যাকে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি তাকে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, মাঝখানে একটা মাইনাস চিহ্ন দিতে হবে এবং লাস্টে লিখে দিতে হবে dx dy। এটাই হচ্ছে গ্রিনের উপপাদ্য, আর আমরা এটাই প্রুফ করার চেষ্টা করি।
তো আচ্ছা, এবার আমরা গ্রিনের উপপাদ্যটা প্রমাণ করার চেষ্টা করব। তো প্রমাণ করার জন্য আমাদেরকে প্রথমে কয়েকটা বাংলা লাইন লিখতে হবে। তো ওগুলো আমি আগে লিখে ফেলি আর সঙ্গে সঙ্গে বুঝিয়েও দেওয়ার চেষ্টা করি। ওকে, তাহলে প্রথমে লিখি ধরি আর এলাকাকে আবদ্ধকারী বক্ররেখা সি কে, আর এলাকাকে আবদ্ধকারী বক্ররেখা সি কে, মানে হচ্ছে চিত্র এই যে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এই ধরলাম যে একটা বক্ররেখা সি, এটা নাম দিলাম সি, এই বক্ররেখার নাম হচ্ছে সি, আর এই যে এলাকাটা দখল করছে সেটা হচ্ছে আর। তাহলে এটাই হচ্ছে আর এলাকাকে আবদ্ধকারী বক্ররেখা সি কে অক্ষদ্বয়ে সমান্তরাল সরলরেখা দুইয়ের অধিক বিন্দুতে ছেদ করতে পারে না। অর্থাৎ আমি বললাম কি, আমরা তো উপপাদ্যে পড়ছিলাম এমন একটা চিত্র নিতে হবে যাকে স্থানাঙ্ক যেগুলো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ ওদের সমান্তরাল সরলরেখা দুইটার বেশি বিন্দুতে ছেদ করতে না পারে। তা আমি বললাম যে আমি এমন একটা চিত্রই নিছি যে আর কে আবদ্ধ করছে যে রেখাটা, সেটা এমন ভাবে রেডি করছে যেন ওকে এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা দুইটার বেশি বিন্দুতে ছেদ করতে পারবে না। তো সেই কথাটা আমি এখানে লিখে দিছি আসলে। এখন মনে করি আর এলাকাকে নিম্নলিখিত দুই উপায়ে ব্যক্ত করা যায়। মানে আমি বললাম কি, এই আর এলাকাকে দুই উপায়ে ব্যক্ত করা যায়। তো এখন দুইটা উপায়গুলো কি আমি এক নম্বর দুই নম্বর লেখার চেষ্টা করি। একটা উপায় হচ্ছে দিলাম 1 নাম্বার, আর আরেকটা উপায় হচ্ছে দিলাম 2 নাম্বার। তো দুইটা উপায়ে ব্যক্ত করা যায় কিভাবে, ব্যাপারটা কি বলতে চাচ্ছি। তো আমি যদি ক্যালকুলাসের নিয়মকে অ্যাপ্লাই করতে চাই, তাহলে ক্যালকুলাসের নিয়ম অনুযায়ী ক্ষেত্রফল বের করার জন্য আমরা দৈর্ঘ্য এবং প্রস্থের মান নেওয়ার চেষ্টা করি। তো দৈর্ঘ্য হচ্ছে এক্স এর মান আর প্রস্থ হচ্ছে ওয়াই এর মান। আর ক্যালকুলাসের নিয়ম অনুযায়ী এটাকে দুই ভাবে আনা যায়। একটা হচ্ছে যদি আমি এক্স অক্ষ বরাবর ধ্রুবক মান নিই, তাহলে ওয়াই অক্ষ বরাবর আমাকে ফাংশনের মান নিতে হবে। আর যদি আমি ওয়াই অক্ষ বরাবর ধ্রুবক মান নিই, তাহলে আমাকে এক্স অক্ষ বরাবর ফাংশন থেকে মান নিতে হবে। তাহলে এখন আমি ব্যাপারটা একটু দেখাই। আমি প্রথমে এক্স অক্ষে ধ্রুবক মান নিব আর ওয়াই অক্ষে নিব ফাংশন। তো চিত্রে দেখি ব্যাপারটা কি, এক্স অক্ষের সবচেয়ে ছোট মান আর বড় মান নির্ভর করে বাম পাশ আর ডান পাশের উপর। তাহলে এই বৃত্তের একদম সোজা মাঝখান থেকে একদম বাম পাশে যদি আমি আসি, তাহলে এটাই হচ্ছে সবচেয়ে বাম পাশের বিন্দু ধরলাম, এটা সবচেয়ে বাম পাশের বিন্দু। আর এখান থেকে আমি যদি এক্স অক্ষের দিকে নেমে আসি একটা ডট ডট দিয়ে, তাহলে এখানে যে বিন্দুটা পাবো সেটার নাম দিলাম এ। তাহলে এক্স এর প্রথম মানটা হচ্ছে এ, মানে সবচেয়ে ছোট মান। আর এক্স এর বড় মান কিভাবে হিসাব করা হয়, ডান পাশে যেতে হবে। তাহলে আমি এই চিত্রের সবচেয়ে ডান পাশে গিয়ে একটা বিন্দু যদি নিই, এটা ধরলাম সবচেয়ে ডান পাশের বিন্দু, তাহলে এখান থেকে আমি যদি এভাবে নিচের দিকে নেমে আসি, তাহলে এক্স অক্ষের যে মানটা পাবো সেটা নাম দিলাম আমি বি, আর ওইটাই হচ্ছে সবচেয়ে বড় মান। তাহলে এটা হচ্ছে এক্স এর ছোট মান মানে লোয়ার লিমিট এই চিত্রের জন্য, আর এটা হচ্ছে এক্স এর আপার লিমিট। আর এই এ এবং বি মনে করলাম যে ওরা ধ্রুবক, মানে ওদের মান আমি জানি 2, 3, 4 এরকম কোন একটা মান আমি জানি। তো এক্স অক্ষে যদি আমি এদের মান এরকম ধ্রুবক নিই, তাহলে ওয়াই অক্ষে ওদের মানকে নিতে হবে ফাংশন থেকে। তাহলে আমি সেটা লেখার চেষ্টা করছি। এক নম্বরের সবচেয়ে ছোট মান হচ্ছে এ, এক্স এর সবচেয়ে ছোট মান এ, আর বি হচ্ছে সবচেয়ে বড় মান। তাহলে এক্স এর সবচেয়ে ছোট মান এ এবং এক্স এর বড় মান হচ্ছে বি, যেটা আমরা চিত্র দেখতে পাচ্ছি। আর এগুলো হচ্ছে ধ্রুবক মান। তাহলে ওয়াই অক্ষে আমাকে নিতে হবে ফাংশন। তাহলে ওয়াই অক্ষে আমাকে নিতে হবে
ফাংশন। তো আমি একটা ফাংশন নিলাম f1 আর আরেকটা ফাংশন নিলাম f2, y অক্ষে ফাংশন নিলাম। x অক্ষে নিলাম ধ্রুবক মান আর y অক্ষে নিলাম ফাংশনের মান। এখন কথা হচ্ছে এই যে y এর একটা ফাংশন f1 এবং একটা ফাংশন f2, এই দুইটা কোনখানে সেটা আমাদের চিত্র থেকে বের করতে হবে। তো আমরা জানি যে y এর সবচেয়ে ছোট মান হয় যতই নিচের দিকে নামা যায়, আর y এর সবচেয়ে বড় মান হয় যতই উপরের দিকে উঠা যায়। তো আমি চিত্রটাকে একটু এখানে আবার এঁকে দেখানোর চেষ্টা করি, এই y এর মান কোনটা f1 আর কোনটা f2 সেটা বোঝানোর জন্য। আমি এখানে এই চিত্রটা আঁকলাম আর ওকে কি করলাম, ঠিক এইভাবে করে কেটে ফেললাম, দুই টুকরা করলাম। দুই টুকরা করার পর ঠিক চিত্রটার অবস্থা এরকম হয়ে গেল না যে উপরে একটা টুকরা নিচে একটা টুকরা। আমি এটাকে মুছে দিচ্ছি, তাহলে এই দেখা যাচ্ছে উপরে একটা অংশ নিচে একটা অংশ। তো এই উপরে এবং নিচে যে টুকরা দেখা যাচ্ছে এই দুটো টুকরাই হচ্ছে আসলে একটা f1 একটা হচ্ছে f2। তো এখন কোনটা f1 কোনটা f2 হওয়ার যোগ্যতা রাখে? আমি এখানে f1 কে দিছি y এর ছোট মান আর f2 কে দিছি y এর বড় মান। তো যেটা জানি y অক্ষের উপরের দিকে যে মানগুলো থাকবে সেগুলো হচ্ছে বড় মান, আর নিচে যে মানগুলো থাকবে সেগুলো হচ্ছে ছোট মান, লোয়ার লিমিট। তার মানে x এর মান যতই উপরের দিকে যাব সবচেয়ে উপরে যেটা পাবো সেটা হচ্ছে বড়, আর আমার এখানে বড় হচ্ছে f2, আর সবচেয়ে নিচের দিকে যেটা যাবো সেটা হচ্ছে ছোট, আর আমার এখানে ছোট হচ্ছে f1। তার মানে y এর লিমিট হচ্ছে এই f2 আর f1, আর এগুলা নিঃসন্দেহে x এর ফাংশন। এগুলো নিঃসন্দেহে x এর ফাংশন, মানে y যখন বসে তখন x এর ফাংশন বসাতে হবে, কিছু করার নেই। ওকে, এইভাবে একভাবে ব্যক্ত করা যায়। আবার আমি আরেকভাবে চেষ্টা করতে পারতাম, সেটা হচ্ছে y এর দিকে আমি নিব ধ্রুবক মান আর x এর দিকে আমি নিব চলক মান। তাহলে একটু দেখি y এর দিকে ধ্রুবক মান আর x এর দিকে চলক মানের অবস্থাটা কি হয়। তাহলে আমি ভাবলাম যে y এর সবচেয়ে উঁচু যে পয়েন্টটা সেই পয়েন্ট থেকে আমি এখানে এভাবে টানলাম, আর এই যে জায়গাটা পাওয়া গেছে সেটার নাম দিলাম আমি ই। আর এখান থেকে y এর সবচেয়ে নিচের দিকে, মানে y অক্ষে সবচেয়ে নিচের দিকে নামলে যে বিন্দুটা পাচ্ছি সেই বিন্দুটা থেকে আমি এভাবে টানলাম, এভাবে টেনে যে বিন্দুটা পাইছি সেটার নাম দিলাম আমি ডি। তাহলে এই ডি এবং ই এগুলো হচ্ছে y অক্ষের মান এবং ধ্রুবক মান। তাহলে আমাকে x অক্ষে নিতে হবে ফাংশন। তাহলে y অক্ষে ধ্রুবক মান আর x অক্ষে ফাংশন, তাহলে কিভাবে নিতে পারি দেখি। y অক্ষের মান হচ্ছে সবচেয়ে নিচের মান হচ্ছে ডি, আর উপরের মান হচ্ছে সবচেয়ে উপরের মান হচ্ছে ই, যা কিনা ধ্রুবক। আর এখন আমাকে x অক্ষে মান নিতে হবে অবশ্যই ফাংশন। তো y অক্ষে যে ফাংশনগুলো নিছিলাম x অক্ষে কিন্তু সেভাবে ফাংশনগুলো কাজ করবে না। কেন দেখি, আমি চিত্রটা আরেকবার আঁকার চেষ্টা করে ছোট করে। এইখানে আমি এই বিন্দু থেকে মানটা নিছি আর এই বিন্দু থেকে মানটা নিছি, একটা ছিল ডি একটা ছিল ই। তাহলে আমাকে এখন x অক্ষের দিকে ফাংশনগুলো হিসাব করতে হবে, আর x অক্ষের দিকে ফাংশনগুলো হিসাব করার জন্য আমাকে এইভাবে কাটতে হবে চিত্রটাকে। আর এইভাবে যদি আমি কাটি তাহলে এই চিত্রটা দুইটা টুকরায় পরিণত হয়েছে, একটা হচ্ছে ডান পাশে আর একটা হচ্ছে বাম পাশে, তাই তো? এগুলা আর এর আগে যে চিত্রটা ছিল সেই চিত্রটা একবার দেখে আসি। এর আগে চিত্রটা ছিল একটা ছিল উপরের দিকে একটা ছিল নিচের দিকে। তো তখন আমরা ওকে f1 এবং f2 ধরছিলাম। খুব ভালো করে খেয়াল করে দেখবো f1 f2 বা f1 f2 আর এদের চেহারা একই রকম নয়। একজন এভাবে ছিল আর আরেকজন এভাবে আছে। তার মানে ওদের ফাংশন আর f দিয়ে প্রকাশ না করে আমরা g দিয়ে প্রকাশ করব। একটা হবে g1 আর একটা হবে g2। তাহলে এখন কোনটা g1 কোনটা g2 সেটা একটু খেয়াল করি। তো x এর মান যত ডান দিকে যেতে থাকবো ততই বড় হতে থাকবে। তার মানে এটা হচ্ছে বড় মান, কারণ এটা ডান পাশে আছে। তাহলে এটাই হচ্ছে g2, তাহলে এটা হচ্ছে g2 x এর জন্য। আর যতই বাম দিকে যেতে থাকবে x এর মান ততই ছোট হতে থাকবে। তাহলে এটা হচ্ছে ছোট মান, তাহলে এই ফাংশনটা হচ্ছে g1। তাহলে আমরা g1 g2 ফাংশন খুব ভালোভাবে বুঝলাম। কিন্তু এখন কথা হচ্ছে এই y যখন ছিল তখন এটা কিসের ফাংশন ছিল? x এর। আর যখন এটা x এর মান হয়ে যাবে তখন এই ফাংশনটা হয়ে যাবে y এর ফাংশন। আমি এটাও একটা ডেমো দিচ্ছি যে কেন এটা y এর ফাংশন হবে আর কেন এটা x এর ফাংশন হবে। একটু খেয়াল করি, ছোট্ট একটা ইকুয়েশন। এই x এবং y এর কনফিউশন একেবারে চলে যাবে। আগে এটা দেখি যে যদি x এর দিকে আমি ধ্রুবক মান নিই তাহলে y এর দিকে নিতে হবে ফাংশন, আর যদি y এর দিকে ধ্রুবক মান নিই তাহলে x এর দিকে নিতে হবে ফাংশন। তো এখন কথা হচ্ছে y এর ফাংশন x এর হলো আর x এর ফাংশন y এর হলো, চাইলে কিন্তু মনে রাখা যায়। তাও আমি একটা ডেমো দিচ্ছি কেন এমন হয়। আমি ধরলাম কোন একটা সমীকরণ x + y = 2, এই সমীকরণ। তো আমি যদি এই সমীকরণে
y ইকুয়াল টু বের করার চেষ্টা করি তাহলে পাবো 2 মাইনাস x y গুলোতে বের করার চেষ্টা করি আবার একই সমীকরণ x প্লাস y ইকুয়াল টু 2 এই সমীকরণে আমি x ইকুয়াল টু বের করার চেষ্টা করি তখন আমি পাবো 2 মাইনাস y। তো একটু ভালো করে খেয়াল করি এই যে y ইকুয়াল টু যে আনসারটা আমি এখানে দেখতে পাচ্ছি y ইকুয়াল টু 2 মাইনাস x এটা কিন্তু x এর উপর নির্ভরশীল তার মানে আমি ওকে বলতে পারি ফাংশন অফ x কারণ এটা x এর উপর নির্ভরশীল ফাংশন দ্যাট মিন্স y equal to function of x কিন্তু আমি যদি ওর দিকে খেয়াল করি তাহলে আমি দেখব যে x এর পাশে যে আনসারটা সেটা y এর উপর নির্ভরশীল তার মানে আমি ওকে যদি ফাংশন দিয়ে লিখতে চাই তাহলে ফাংশন অফ y লিখতে হবে মানে y এর উপর নির্ভরশীল ফাংশন তার মানে x ইকুয়াল টু যদি লিখতে চাই তাহলে y দিতেই হচ্ছে তো x ইকুয়াল টু লিখতে গেলে আমাকে এখানেও y দিতে হয়েছে। তো আমরা এই দুই উপায়ে এই আমাদের চিত্রটাকে ব্যক্ত করতে পারি একটা দিক হচ্ছে x এর দিকে ধ্রুবক মান নিয়ে y এর দিকে ফাংশন আর একটা দিক হচ্ছে y এর দিকে ধ্রুবক মান নিয়ে x এর দিকে ফাংশন। তো এখন আমরা প্রথম শর্তের জন্য কাজটা শুরু করব তাহলে আমরা লিখব শর্ত 1 এর জন্য পাই শর্ত 1 এর জন্য পাই। আচ্ছা তো শর্ত 1 এর জন্য কি পাচ্ছি সেটা দেখার আগে আমি একটু গ্রিন সাহেবের উপপাদ্যটা আরেকবার একটু গবেষণা করে আসার চেষ্টা করবো ওইখান থেকে আমাদেরকে প্রমাণটা শেষ পর্যন্ত করতে হবে। তো গ্রিন সাহেব আমাদেরকে যে উপপাদ্যটা দিছিলেন সেটা দেখতে ঠিক এই রকম ছিল দেখি ঠিক এরকম ওটাতে বললো কি কোন একটা পি কে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে সি বরাবর আর কিউ কে ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে তাও সি বরাবর আর যদি প্লাস চিহ্ন দিই মানে ওদেরকে যোগ করে তাহলে যে আনসারটা আসবে আনসারটা হচ্ছে ডবল ইন্টিগ্রেশন আর যাকে x এর সাপেক্ষে যাকে y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি তাকে করতে হবে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন আর যাকে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি তাকে করতে হবে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন আর দোনোজনের মাঝখানে একটা মাইনাস চিহ্ন দিয়ে dx dy বসাতে হবে। এটা ছিল গ্রিন সাহেবের উপপাদ্য। এটা একটু ভালো করে খেয়াল করি এখানে x অংশটা অবশ্যই সামনে রাখতে হবে না হলে মাইনাস আর প্লাস একটা ঝামেলা হয়ে যাবে যার কারণে আমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশনটা আগে রাখছি। তো x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন কাকে হবে যার ইন্টিগ্রেশন y এর সাপেক্ষে হয়েছিল সেজন্য এই জিনিসটা আগে রাখতে হবে। আচ্ছা এখন আমি বলতে চাচ্ছি এই লাইনটাকে না আমি ভেঙে আরেকটু সামনের দিকে চিন্তা করতে পারি সেটা কি ইকুয়াল দিলাম ইকুয়ালের পরে এই ডাবল ইন্টিগ্রেশন আর এটা ওর সাথেও গুণ করব ওর সাথেও দিয়ে দিব দুজনকে ডাবল ইন্টিগ্রেশন আর দিয়ে দিব ডাবল ইন্টিগ্রেশন আর ডেল ডেল এক্স কিউ ওকে দিয়ে দিলাম। তো এখন ডাবল ইন্টিগ্রেশন আর যদি ওকে দিয়ে দিই তাহলে এই dx dy তো ওকে দিতে হবে তাহলে dx dy দিয়ে দিলাম মাইনাস আবার ডাবল ইন্টিগ্রেশন অফ আর ডেল ডেল p এখানেও dx dy কে দিয়ে দিতে হবে। তার মানে গ্রিন সাহেবের এই উপপাদ্যকে আমি দুইটা লাইন ভেঙে ঠিক এইভাবে প্রকাশ করতে পারি। তো আমি শর্ত 1 এর জন্য প্রথমে এই অংশের কাজ শুরু করব এই অংশটা শর্ত 1 এর জন্য এই অংশের কাজ শুরু করব তাহলে লিখব শর্ত 1 এর জন্য পাই ডাবল ইন্টিগ্রেশন অফ আর ডেল ডেল y p dx dy ইকুয়াল টু এবার এটার आंसर বের করে আনার চেষ্টা করব। তাহলে দেখি এটার आंसर বের করার জন্য আমাদেরকে কি কি কাজ করতে হবে। ডাবল ইন্টিগ্রেশন মানে হচ্ছে ক্ষেত্রফল আর আমরা নরমালি জানি ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ তার মানে এখানে একজন হচ্ছে দৈর্ঘ্য x আর একজন হচ্ছে প্রস্থ y দুজনের লিমিট দেওয়া আছে তার মানে এখানে দুইটা ইন্টিগ্রেশন চিহ্নের একটা ইন্টিগ্রেশন চিহ্ন হচ্ছে দৈর্ঘ্যের জন্য আর আরেকটা ইন্টিগ্রেশন চিহ্ন হচ্ছে প্রস্থের জন্য। তাহলে এই যে r যেটা ক্ষেত্রফল দেখাচ্ছে ওকে আমি দৈর্ঘ্য এবং প্রস্থে আলাদা করে দিতে পারি। তো একটা দৈর্ঘ্যের ইন্টিগ্রেশন dx ওর সাথে চলে যাবে আর একটা প্রস্থের ইন্টিগ্রেশন dy ওর সাথে চলে যাবে। তাহলে আমি ওকে আলাদা করে লেখার চেষ্টা করতেছি একটা ইন্টিগ্রেশনকে দিলাম a থেকে b মানে এটা হচ্ছে দৈর্ঘ্যের ইন্টিগ্রেশন এই যে x এর a থেকে b আর আরেকটা ইন্টিগ্রেশনকে দিলাম আরেকটা ইন্টিগ্রেশনের প্রস্থ সেটা হচ্ছে f1 থেকে f2 তাহলে একটা দৈর্ঘ্য একটা প্রস্থ দুইজন মিলে आंसर দিবে ক্ষেত্রফল। তো এখন খুব ভালো করে দেখি এই প্রস্থটা কিন্তু y থেকে মান নেওয়া মানে এটা y এর ইন্টিগ্রেশন আর এই দৈর্ঘ্য কিন্তু x থেকে মান নেওয়া তাহলে এটা হচ্ছে x এর ইন্টিগ্রেশন। তাহলে এই মানগুলো যা আছে আমি এখন এখানে বসানোর চেষ্টা করব তবে এখানে একটা বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। তো এই ইন্টিগ্রেশনটা পাশে আমি y অংশগুলোকে লিখে ফেলবো কারণ এই ইন্টিগ্রেশনটা
ওয়াই এর ইন্টিগ্রেশন। এটা একটু জেনে আসি যে আমি যদি দুইটা তিনটা ইন্টিগ্রেশন পাশাপাশি রাখি আর dx dy dz এভাবে করে রাখি, তাহলে বুঝতে হবে প্রথম ইন্টিগ্রেশনটা এই প্রথম চলকের জন্য, দ্বিতীয় ইন্টিগ্রেশনটা এই দ্বিতীয় চলকের জন্য, তৃতীয় ইন্টিগ্রেশনটা এই তৃতীয় চলকের জন্য, অনেকটা ব্র্যাকেটের মতো। এই ফার্স্ট ব্র্যাকেটের জন্য, সেকেন্ড ব্র্যাকেটের জন্য, থার্ড ব্র্যাকেটের জন্য, এরকম হিসেব হয়। তো এখন এখানে এই ইন্টিগ্রেশনটা যেহেতু y এর, সুতরাং ওর সাথে যারা থাকবে তারা y এর উপর নির্ভরশীল হতে হবে। তার মানে এর ডেল p ডেল y, তাহলে এটা লিখতে পারি ডেল y p লিখতে পারলাম। dx লিখতে পারবো না কারণ এটা y এর উপর নয়, y এর উপর হচ্ছে dy আর একে পুরোটাকে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে এভাবে বাউন্ডেড করে বাইরে শুধুমাত্র এই যে dx টাকে লিখে আসবো, কারণ এই dx টা হচ্ছে ওর ইন্টিগ্রেশনের জন্য অপেক্ষা করতেছে। তাহলে আমরা আগে y এর সাপেক্ষে ইন্টিগ্রেশনটা শেষ করব, তারপর x এর সাপেক্ষে ইন্টিগ্রেশনটা করব। তো এখানে y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন আগে করার একটা বিশেষ কারণ আছে, সেটা হচ্ছে এটাও y, যার কারণে আমি একটা সুবিধা পাবো, সুবিধাটা আমি এক্ষুনি দেখাচ্ছি। আচ্ছা, তো আমি বললাম যে এখানে y এর সাপেক্ষে আগে ডিফারেন্সিয়েশন করার বা আগে কাজটা করার, ইন্টিগ্রেশন করার সুবিধাটা আসলে কি। তো দেখি একটু এই সুবিধাটা কিন্তু আমি গাউসের ডাইভারজেন্স উপপাদ্যের পার্ট 1 ও বুঝিয়েছিলাম, ওইটা দেখে আসলেও কিন্তু এটা বোঝা যাবে। আবার আমি বুঝিয়ে দিচ্ছি, তারপরেও আমি মনে করি যে ওই পার্ট না দেখলে এটা ভালোভাবে পারা যাবে না, একদম পারা যাবে না। তাহলে আমি এটা ব্যাপারটা একটু ব্যাখ্যা করি। আমাকে যদি বলা হয় x² কে ডিফারেন্সিয়েশন করো, তাহলে আমি খুব সুন্দর করে আনসার এনে দেব, x² ডিফারেন্সিয়েশন হচ্ছে জাস্ট 2x। ওকে, এখন আমার প্রশ্ন হচ্ছে এই x² কে ডিফারেন্সিয়েট করার পর যে আনসারটা আসছে, এই আনসারকে ইন্টিগ্রেশন করলে কি হবে? তো আনসারটাকে আমি যদি ইন্টিগ্রেশন করি তাহলে এরকম করতে হবে, 2x একটা dx দিতে হবে। এই dx দিয়ে যেমন বোঝায় x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, এই dx দিয়েও বোঝায় x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, এটা দিতেই হবে। তো আমি যখন ওকে আনসার আনার চেষ্টা করব, 2 বাইরে থেকে যাবে, ইন্টিগ্রেশন অফ x dx এভাবে বসাবো, 2 জায়গায় থাকবে, x কে ইন্টিগ্রেশন করলে হবে x² ডিভাইডেড বাই 2, আর এই 2 যদি কাটা যায় তাহলে আমরা পাবো x²। তাহলে কি পাচ্ছি একটু ভালো করে খেয়াল করি, x² কে ডিফারেন্সিয়েট করে যে আনসারটা পাইছি, ওই আনসারকে যখন আমি আবার ইন্টিগ্রেশন করলাম তখন এমন একটা আনসার পাইলাম যে আনসারটা কিনা আবার আমাকে আগের জায়গায় ফেরত পাঠাই দিছে। তার মানে কোন একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করে যে আনসার পাওয়া যায়, ওই ফাংশনকে যদি আমি আবার ইন্টিগ্রেশন করি তাহলে আমি আবার ওই ddx এর পাশের রাশিটাকেই ফিরে পাবো, আর কিছু পাবো না। এবার এখানে একটু ফলো করি ব্যাপারটা। এখানে আমি একটা কাজ করি, এই ইন্টিগ্রেশন গুলাকে এটা আমি একটু মুছে দেখানোর চেষ্টা করি, এটাও মুছে দেখানোর চেষ্টা করি, এবার একটু দেখতে ভালো লাগবে। এর মানে কি, y এর সাপেক্ষে p কে আগে ডিফারেন্সিয়েশন করার কথা বলা হচ্ছে, ঠিক এরকম x এর সাপেক্ষে ওকে ডিফারেন্সিয়েশন করার কথা বলা হচ্ছে। y এর সাপেক্ষে p কে ডিফারেন্সিয়েট করলে কোনো না কোনো আনসার তো পাবো, y এর সাপেক্ষে p কে ডিফারেন্সিয়েশন করলে কোনো না কোনো আনসার তো পাবো। ওই আনসারটাকে আমি যদি আবার ইন্টিগ্রেশন করি y এর সাপেক্ষে, দেখো y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, তাহলে আমি এই সিস্টেম অনুসারে খালি p টাই আনসার পাবো, খালি p। কারণ x² কে যখন ডিফারেন্সিয়েশন করলাম একটা ফাংশন আসলো, ওই ফাংশনটাকে আমি যখন ইন্টিগ্রেশন করলাম তখন যে আনসারটা আসলো সেটাই ddx এর পাশে যে বসে আছে সেটাই আসছে। তাহলে একইভাবে ddy এর পাশে এখানে বসে আছে p, তাহলে এই টোটাল ব্যাপারটা, টোটাল ঘটনাটা আনসারটা আসবে শুধুই p। কেন? p কে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে একটা ফাংশন পাবো যেটা আমি জানি না, ওই না জানা ফাংশনটাকে আমি ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করার কারণে জানা উত্তর আসবে খালি p। তাহলে আমি এখানে f1 f2 গুলো একটু লিখে দিই, f1 এটা হচ্ছে f2 আর dx। তাহলে এখন বুঝতে পারলাম এই টোটালটা ইন্টিগ্রেশনের মান আমরা পাবো শুধুমাত্র p। তাহলে আমি আগে এটা লিখে ফেলি, এটা হচ্ছে a থেকে b, আর এখানে ইন্টিগ্রেশনের আনসার পাচ্ছি শুধু p, আর তার আপার লিমিট লোয়ার লিমিট গুলো বসাই দিই। আপার লিমিট লোয়ার লিমিট কত, এখানে হচ্ছে f1 আর এখানে হচ্ছে f2, আর ব্র্যাকেটের বাইরে একটা dx ছিল, সেই dx টা রাখতে হবে কারণ ওই dx টা ওর জন্য অপেক্ষা করতেছে ইন্টিগ্রেশন করবে বলে। তো এখন আমরা জানি ইন্টিগ্রেশন শেষ হওয়ার পর আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাইতেই হয়, তাহলে এখন আমাকে এই f2 আপার লিমিট, f1 লোয়ার লিমিট বসাইতে হবে। কিন্তু ইন্টিগ্রেশনটা কার সাপেক্ষে হয়েছে সেটা দেখতে হবে। ইন্টিগ্রেশনটা হয়েছে y এর সাপেক্ষে, dy y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হয়েছে।
তার মানে এই মানগুলা y এর জায়গায় বসবে, কিন্তু p তো দুইটা জিনিসের ফাংশন, একটা হচ্ছে x এর, একটা হচ্ছে y এর। তার মানে এই মানগুলা শুধুমাত্র y এর জায়গায় বসছে। এখন কথা হচ্ছে এখানে p এর মধ্যে আমি তো xy দিই নাই, কিন্তু এখানে xy দিলাম কেন হঠাৎ করে? আমি চাইলে এখানেও xy দিতে পারতাম, দেখতে সুন্দর লাগবে না সেজন্য শুধুমাত্র দিই নাই, কিন্তু আমি প্রথম থেকেই জানি p হচ্ছে x আর y এর ফাংশন। আমি এখানে p x আর y এর ফাংশন সেটা এখানে এসে স্বীকার করছি, এখানে আবার লিখছি এই কারণে, কারণ এখানে আমাকে মান বসাইতে হবে আর মান বসাইতে সুবিধা হবে। তাহলে এখন আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট যদি বসে তাহলে a থেকে b তার জায়গায় থাকবে, এই আপার লিমিট লোয়ার লিমিট বসবে কিভাবে? এই যে p x এর জায়গায় x থেকে যাবে, y এর জায়গায় আপার লিমিটটা বসে যাবে, y এর জায়গায় f2 বসে যাবে, মাইনাস আবার p x এর জায়গায় x থেকে যাবে, y এর জায়গায় বসে যাবে f1, ব্যাস, তারপরে এই dx টা রয়ে যাবে, ব্যাস আপার লিমিট এবং লোয়ার লিমিট বসাই দিলাম। এবার আমি ইন্টিগ্রেশনটাকে দুইজনকে ভাগ করে দিব, তাহলে এই ইন্টিগ্রেশনটা ও পায়, তাহলে ও পাবে কি a b x f2, ওই দিক থেকে dx তো ভাগাভাগি হয়ে যাবে dx, মাইনাস এই ইন্টিগ্রেশন আবার ও পাবে ইন্টিগ্রেশন a b p x f2, এদিক থেকে পাবে dx, তাহলে দুজন ভাগাভাগি করে ইন্টিগ্রেশনটা নিয়ে নিল। আচ্ছা, এখন আমাদেরকে এই অঙ্কটাকে চিত্রের দিকে নিয়ে একটু চিন্তা করতে হবে। চিত্রে আমি যে সি রেখাটা আঁকছি ওই রেখাটার একটা দিক আমাকে দিতে হবে, যা আমি এতক্ষণ দিইনি। ওই দিকটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তো আমি যদি ওকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরানোর চেষ্টা করি তাহলে একটু তীর চিহ্ন দিয়েছি, কিভাবে ঘুরবে? ঘড়ির কাঁটা এইভাবে ঘুরে, তাহলে বিপরীত দিকে ঘুরলে উল্টা দিকে যাবে, উল্টা দিকে যাবে, উল্টা দিকে যাবে, তাহলে উল্টা দিকে হচ্ছে তীর চিহ্ন এরকম, উল্টা দিকে তীর চিহ্ন হবে এরকম, উল্টা দিকে তীর চিহ্ন হবে এরকম, মানে উল্টা দিকে ঘুরতে থাকবে। এটাই হচ্ছে সি রেখার জন্য একটা মানে ডিরেকশন আর কি, সি রেখার এই বাউন্ডারিটার ডিরেকশন, তীর চিহ্ন দিলাম। এখন যারা যারা এই ডিরেকশন মানবে তারা ঠিক থাকবে এই দুজনের মধ্যে, আর যারা ডিরেকশন মানবে না তাদেরকে ডিরেকশন মানাইতে হবে, ডিরেকশন না মানিয়ে অঙ্ক করা যাবে না কোনো অবস্থাতে। তো আমি এই ডিরেকশনের চিত্রটা আমি একটু এখানে আরেকটা ছোট করে আঁকার চেষ্টা করি যাতে আমরা বুঝতে পারি, ওইখানে বেশি ঝামেলা হয়ে যাবে। তাহলে আমি বলতে চাচ্ছিলাম কি, এই বৃত্তটার ডিকটেশন গুলো ঠিক এভাবে যাচ্ছে, একটা তীর চিহ্ন এদিকে 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 তীর চিহ্ন গুলো যাচ্ছে। ওকে, তো আমাদের এখানে দুইটা ফাংশন, একটা হচ্ছে f2 ফাংশন, একটা হচ্ছে এটা আসলে f1 হওয়ার কথা ছিল, হচ্ছে f1 ফাংশন, একটা হচ্ছে f2 ফাংশন, একটা হচ্ছে f1 ফাংশন। তো এখন আমরা চিত্রে দেখছিলাম এইটাকে যদি দুই টুকরা করে ফেলি তাহলে উপরের ফাংশনটার নামই হয় যে f2 আর নিচের ফাংশনের নাম হয় যে f1, আর এখান থেকে ঠিক এই বরাবর টানলে এটা হচ্ছে a, আর এখান থেকে ঠিক এই বরাবর টানলে এটা হচ্ছে b। তাহলে এই f2 ফাংশনের দিকে এটা বলা আছে কি a থেকে b, মানে a হচ্ছে লোয়ার লিমিট, b হচ্ছে আপার লিমিট, এর মানে a থেকে b এর দিকে যাইতে বলছে। f2 ফাংশন a থেকে b এর দিকে গিয়ে ইন্টিগ্রেশন করতে বলতেছে, আর আমি এখানে দেখতে পাচ্ছি a হচ্ছে এখানে, তাই না, a হচ্ছে এখানে আর b হচ্ছে এখানে। তো আমি a থেকে b এর দিকে ইন্টিগ্রেশন করতে যখন যাচ্ছি তখন দেখতেছি তীর চিহ্ন উল্টা দিকে কাজ করতেছে, দেখো তীর চিহ্ন উল্টা দিকে, ও বলতেছে এদিকে যাইতে, চিত্র বলতেছে তীর চিহ্ন এদিকে, কিন্তু আমি যাচ্ছি কোন দিকে? উল্টা দিকে, a থেকে b বরাবর করতে গিয়ে। তো এই জন্য আমি কি করবো, ওকে চেঞ্জ করে দিব, কারণ f2 ফাংশনে a থেকে b বরাবর ইন্টিগ্রেশন করা যাবে না, যাবে কি b থেকে a বরাবর ইন্টিগ্রেশন করা যাবে, কারণ তীর চিহ্নটা আমাকে নির্দেশ দিচ্ছে f2 তে b থেকে a বরাবর ইন্টিগ্রেশন করো, b থেকে a বরাবর। সেজন্য আমি করলাম কি, এটাকে চেঞ্জ করে দিব। কিভাবে চেঞ্জ করব? ওর আপার লিমিটকে আমি নিয়ে আসবো লোয়ার লিমিটে, আর ওর লোয়ার লিমিটকে আমি নিয়ে আসবো আপার লিমিটে। ইন্টিগ্রেশনে এরকম করা যায় যে আপার লিমিটকে লোয়ার লিমিট বানিয়ে দেওয়া যায়, লোয়ার লিমিটকে আপার লিমিট বানিয়ে দেওয়া যায়, কিন্তু সামনে একটা চিহ্ন অতিরিক্ত নেগেটিভ আনতে হবে। তো আমি আপার লিমিটকে লোয়ার লিমিট বানাইছি, লোয়ার লিমিটকে আপার লিমিট বানাইছি, ফলে আমি সামনে একটা নেগেটিভ চিহ্ন দিয়ে দিলাম। বাকি সবকিছু ঠিকঠাক আছে, x f2, এখানে একটা p থাকার কথা ছিল, p x f2 dx। আর এটার অবস্থাটা একটু দেখি ও ঠিকঠাক আনসার দিচ্ছে কিনা। ও বলছে a থেকে b তে f1 বরাবর ইন্টিগ্রেশন করবে, a থেকে b তে f1 দেখি এই হচ্ছে a আর এই হচ্ছে b, তাহলে a থেকে b তে f1 বরাবর ইন্টিগ্রেশন করবে, a থেকে b তে f1 বরাবর ইন্টিগ্রেশন করবে, তাহলে তীর চিহ্ন যে দিকে আছে সেই দিকেই সে যাচ্ছে, a থেকে b বরাবর ইন্টিগ্রেশন করবে, তীর চিহ্ন এদিকে আছে, ও যাচ্ছে ওইদিকে, তার মানে ওকে চেঞ্জ করতে হবে না, ও যেমন আছে তেমন ভালোই আছে। a থেকে b বরাবর p x, f1 dx, ব্যাস। এবার এই টোটাল ইন্টিগ্রেশনটা আমাকে একসাথে কি বলতে সেটা আমাকে দেখতে হবে। তো আমি একটা কাজ করি, এই টোটাল ইন্টিগ্রেশনে
একটা মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্নটা কমন নিয়ে নিই। তাহলে আমি যদি মাইনাস কমন নিই, তাহলে মাইনাস কমন নিয়ে এখানে পাচ্ছি বি থেকে ইন্টিগ্রেশন বি থেকে এ পি এক্স এফ টু ডি এক্স, আর এই মাইনাসটা প্লাস হয়ে যাবে কারণ আমি এখানে মাইনাস কমন নিছি, আর এখানে হবে ইন্টিগ্রেশন এ থেকে বি পি এক্স এফ ওয়ান ডি এক্স, আর থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দেবো কারণ মাইনাস কমন নেওয়া হয়েছে। ওকে, তাহলে এই মাইনাসটা কমন নেওয়ার পর মাইনাসটা মাইনাসের জায়গায় থাক, আর এই টোটাল ইন্টিগ্রেশন দোনোটা আমাকে কি মেসেজ দেয় সেটা একটু দেখতে হবে। এখানে তো আমি ফাংশন চিনি না, জানি না, তার জন্য আমি এখানে ইন্টিগ্রেশন করে আনসারও বের করতে পারবো না। তো আমাকে যেটা করতে হবে, এই টোটাল ফাংশন দুইটার উপর একটা গবেষণা চালিয়ে তাদের টোটাল আনসারটা কেমন হতে পারে সেটাকে দেখতে হবে। তো গবেষণাটা আমরা এখানে আসি। এখানে বলতে যাচ্ছে বি থেকে এ সিঙ্গেল ইন্টিগ্রেশন মানে হচ্ছে এই দাগ বরাবর ইন্টিগ্রেশন করবে, দাগ বরাবর রেখা বরাবর ইন্টিগ্রেশন করবে। ডাবল ইন্টিগ্রেশন মানে হচ্ছে এই ভিতরে ক্ষেত্রফল ইন্টিগ্রেশন করবে, কিন্তু যেহেতু সিঙ্গেল ইন্টিগ্রেশন তো দাগ বরাবর ইন্টিগ্রেশন করেই সে চলে যাবে। তো কি বলতেছে, ও বলতেছে f2 বরাবর b থেকে a পর্যন্ত ইন্টিগ্রেশন করবে। তাহলে f2, এই যে f2 দেখি আমি এই b দিলাম, b থেকে a পর্যন্ত সে ইন্টিগ্রেশন করবে। b থেকে আমি একটু মোটা করে দিচ্ছি এটাকে, b থেকে a পর্যন্ত ইন্টিগ্রেশন সে করবে। এই যে b থেকে a পর্যন্ত ইন্টিগ্রেশন করবে কে, এই ইন্টিগ্রেশনটা b থেকে a পর্যন্ত আনসার আনবে। আর এই বলতেছে কি a থেকে b পর্যন্ত f1 এর উপর আনসার আনবে। তার মানে এই a, এটা হচ্ছে a থেকে b পর্যন্ত f1 এ আনসার আনবে, a থেকে b পর্যন্ত f1 আনবে, a থেকে b পর্যন্ত f1 আনসার আনবে। তার মানে ও যে আনসার আনবে সেটা হচ্ছে এই উপরের চিকন রেখাটা, আর ও যে আনসার আসবে সেই আনসারটা হচ্ছে এই নিচের চিকন রেখাটা। এখন কথা হচ্ছে এই পুরাটা তো ছিল সি রেখা, সি, তার মানে এই দুইজন মিলে আসলে পুরো সি রেখাটাকে আনসার হিসেবে নিয়ে আসতেছে। তার মানে আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন পুরো কি পুরো সি, বি থেকে এ, এ থেকে বি, তার মানে পুরোটা সি, আর এটা হচ্ছে পি ডি এক্স, কারণ ওর কাছেও ডিএক্স ছিল, ওর কাছেও ডিএক্স ছিল, দুজনের কাছে ডিএক্স ছিল, এজন্য ডিএক্স বসছে। আর পি বসছে এক্স আর f2 f1 গুলো কি হলো, f2 আর f1 মিলে পুরাই ফাংশন। এই f2 ফাংশন আর f1 ফাংশন মিলে পুরো ফাংশন, আর পুরো ফাংশনটা হচ্ছে p ফাংশন। p এর মধ্যে একটা x ছিল, একটা y ছিল, তো y কে দুই টুকরা করছিলাম, একটা টুকরো হচ্ছে f1, একটা টুকরো হচ্ছে f2। তাহলে f1 f2 দুইটা টুকরো যদি একসাথে হয় সেটা যদি y ফাংশনকে দুই টুকরা করি শুধু y হয়ে যাবে। আমি এটাকে চাইলে এইভাবে লিখতে পারতাম, এটা হচ্ছে p x, y dx, এভাবে লিখতে পারতাম। কারণ এই f1 আর f2 ফাংশন দুইজন যদি একসাথে হয় তাহলে y ফাংশনটা দেখাবে, কারণ আমি এখানে টোটাল ফাংশনটাকে দুই টুকরা করছিলাম যা কিনা x এবং y ফাংশনের উপর ছিল। সুতরাং আমি এখানে চাচ্ছি না px কে লিখতে, কারণ আমরা জানি x হচ্ছে p হচ্ছে xy এর ফাংশন, তো আমি এখানে সরাসরি এভাবে লিখে দিলাম p dx। তো এখন কথা হচ্ছে বাম পাশে কি ছিল, এটা বাম পাশে ছিল এটা ডাবল ইন্টিগ্রেশন অফ r, আর এখানে ছিল ডাবল ইন্টিগ্রেশন অফ r, এখানে ছিল p সরি এটা ছিল ডেল ডেল y p dx dy, এটা ছিল। আর এটা থেকে আমি आंसर পেয়ে গেলাম ইন্টিগ্রাল সিঙ্গেল ইন্টিগ্রাল p dx। তো এখন আমি এটাকে একটু, এইখানে মাইনাস আছে না, উভয় পক্ষকে আমি মাইনাস আর যদি গুণ করি তাহলে ও হয়ে যাবে প্লাস, কিন্তু ও হয়ে যাবে মাইনাস। তাহলে কি হবে, মাইনাস ডাবল ইন্টিগ্রেশন অফ r ডেল ডেল y p dx dy ইকুয়াল টু হবে, এখানে মাইনাসটা থাকবে না কারণ এখানে মাইনাস দিয়ে গুণ করে দেওয়া হয়েছে p dx, ব্যাস। তাহলে এইখানে আমি এই লাইনটা আনসার হিসেবে পেলাম, আর এখানে আমি ওকে 1 নাম্বার সমীকরণ বলে দাবি করলাম, 1 দি সরাসরি 1 নাম্বার সমীকরণ বলে ওকে দাবি করলাম। এবার আমি গ্রিন সাহেবের উপপাদ্যের যে পাশ থেকে শুরু করছিলাম সেই পাশে এইরকম আরেকটা রাশি ছিল, আমি আবার দেখাবো ওই আরেকটা রাশি থেকে আমি এইরকম ঠিক আরেকটা আনসার বের করার চেষ্টা করব, আবার একই চিন্তাধারা কাজে লাগিয়ে তখন আমরা টোটাল আনসারটা পেয়ে যাব। তো দেখি এরপরে কি হয়। আচ্ছা, তো এবার আমরা লিখব শর্ত 2 এর জন্য পাই, লিখি শর্ত 2 এর জন্য পাই। তো প্রথমে একটু দেখি যে শর্ত 2টা কি ছিল, আর তারপর আমরা দেখব যে ওই যে গ্রিনের উপপাদ্যটা আসলে কি ছিল। তো গ্রিনের উপপাদ্যটার লাস্ট অংশটা দিয়ে এই অংশ প্রমাণ করার পরে এই অংশ শেষ হয়ে যাবে। তো আমি এটাকে একটু মুছে ফেলি, এটা আচ্ছা থাক, এটা এখন থাক, আমি আগে গ্রিনের উপপাদ্যটা একবার দেখে নিই, এখানে দেখে নিই, কারণ ওকে মুছে ফেলবো। গ্রিনের উপপাদ্য বলছিল ইন্টিগ্রেশন অফ p dx, c বরাবর p কে যদি ইন্টিগ্রেশন করি আর ইন্টিগ্রেশন অফ c বরাবর q কে যদি y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, তাহলে যে আনসারটা পাওয়া যাবে সেই আনসারটা থাকবে এরকম, ডাবল ইন্টিগ্রেশন অফ r
যাকে y এর সাপেক্ষে করছি তাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন মাইনাস যাকে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি তাকে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন dx dy এরকম থাকবে। তাকে মডারেট করে আমরা একটু আগে একটা লাইন বানালাম, সেটা হচ্ছে ডাবল ইন্টিগ্রেশনটা ওকে ভাগ করে দিব ডেল কিউ ডেল x সঙ্গে dx dy টাও চলে আসবে বোনাস হিসেবে, মাইনাস ডাবল ইন্টিগ্রেশন ওকেও ভাগ করে দিব ডেল ডেল y p dx dy এরকম ছিল। তো এখন আমি একটু আগে এই অংশটার কাজ সমাধান করে আসছি প্রথম শর্ত থেকে এই অংশটার কাজ সমাধান হয়ে গেছে। দেখি এই যে অংশটার কাজ সমাধান হয়ে গেছে, একদম এটার আনসার পেয়ে গেছি। আর এটার আনসার আসছে পুরো এটা। এবার আমার কাজ হচ্ছে দ্বিতীয় শর্ত থেকে আমি দ্বিতীয় অংশটাকে সমাধান করার চেষ্টা করব, দ্বিতীয় অংশের আনসার কি আসতে পারে সেটা দেখার চেষ্টা করব। তাহলে এখন আমি লিখবো দ্বিতীয় শর্তের জন্য পাই ডাবল ইন্টিগ্রেশন অফ r del del x cube dx dy equal to ওকে। তাহলে এবার আগে যেটা করছি সেটা এটার মধ্যে যে পার্থক্যটা সেটা খুবই সিম্পল, দেখি একটু কি হয়। তাহলে আর দিয়ে আমরা বুঝাই কি ক্ষেত্রফল, আর ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর এখানে একটা ইন্টিগ্রেশন বোঝাচ্ছে দৈর্ঘ্য আর আরেকটা ইন্টিগ্রেশন বোঝাচ্ছে প্রস্থ। তাহলে আমি চাইলে ওদেরকে দৈর্ঘ্য এবং প্রস্থে আলাদা করে লিখতে পারি, কিন্তু শর্ত 2 এ আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থের আনসারটা কি ছিল? শর্ত 2 আমাদের জন্য ঠিক এরকম একটা মেসেজ দিচ্ছিল। শর্ত 2 ছিল y এর মান হবে কি জানো, এই যে y এর মান হবে d থেকে e পর্যন্ত, d থেকে e পর্যন্ত, কিন্তু সেই সাথে x এর মানগুলো হবে g1 থেকে g2 পর্যন্ত, x এর মান g1 থেকে g2 পর্যন্ত। আর যেটা x এর মান সেটা ফাংশন গুলো হবে y এর, ফাংশনগুলো হবে y এর, ঠিক এটাই হচ্ছে আমাদের লিমিট। তাহলে আমি যখন ওকে দুইটা টুকরা করে দিব, x এর লিমিট হবে ঠিক এরকম আর y এর লিমিট হবে ঠিক এরকম। তাহলে এই ক্ষেত্রে আমি x কে আগে রাখা ইন্টিগ্রেশন করার চেষ্টা করব আর y কে পরে ইন্টিগ্রেশন করার চেষ্টা করব, কারণ এখানে x আছে এখানে x আছে, আর এই সুবিধাটা তো আমরা দেখতেই পাইছি কেন হইছে। তাহলে প্রথম ইন্টিগ্রেশনটাই আমি দিয়ে দিব y এর। তাহলে y এর লিমিট কি d থেকে e পর্যন্ত, আর এরপরে যেটা দিব সেটা হচ্ছে x এর লিমিট কি g1 থেকে g2 পর্যন্ত, g1 থেকে g2 পর্যন্ত। আর এখান থেকে ডিফারেন্সিয়েট করার সময় এটা কিসের লিমিট বসাইছে মাথায় খেয়াল রাখি, এটা x এর লিমিট, তাহলে x এর বংশগুলোকে আগে পোস্ট করতে হবে। তাহলে x এর বংশে কি আছে ডেল ডেল x কিউ, এই যে ডেল ডেল x কিউ এটা x এর বংশ, আর এখানে dx আছে dx, আর এই টোটাল জায়গাটাকে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিয়ে dy টাকে বাইরে বসাবো, কারণ y এর লিমিট হচ্ছে এটা, এই যে y এর লিমিট। তো আমি নিচে যখন dy দেখছিলাম তখন y এর ইন্টিগ্রেশনটা আগে করার চেষ্টা করছি, কারণ ওটাতে সুবিধা পাইছিলাম, একটু আগে সুবিধা দেখাইছি। আর এখনো দেখতে পাচ্ছি নিচে যখন x দেখছি তখন x এর ইন্টিগ্রেশনটা তাড়াতাড়ি আগে করার চেষ্টা করতেছি, কারণ এটা একটা সুবিধা পাবো নিশ্চিত। ঠিক একটু আগে যে সুবিধাটা পাইছিলাম এখন ঠিক একই সুবিধাটা পাবো। তাহলে এখন এটা আমাদেরকে ঠিক একটু আগের মেসেজটাই দিচ্ছে, সেটা কি কোন একটা ফাংশনকে ডিফারেন্সিয়েশন করার পর একটা আনসার আসবে, ওই আনসারকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে শুধু এই 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 কিউটা আসবে, শুধু কিউটা আসবে, যেটা আমরা একটু আগে দেখছিলাম। তাহলে এর জন্য আমার এত কষ্ট করার দরকার নেই, একটু আগে অনেক কষ্ট করছিলাম। এবার আমরা এটা সরাসরি আনসার লিখিয়ে দেব, তুমি কিউ আসবা, এর বাইরে কিছু আসবে না। তাহলে এটা কিউই আসবে, আর এর বাইরে আপার লিমিট লোয়ার লিমিট বসাতে দেব g1 g2, আর এখানে কিউর পাশে x এবং y বসায় রাখবো, কারণ আমি একটু পরে মান বসানোর চেষ্টা করব। আর এখানে dy ছিল বাইরে, dy টাকেও রাখার চেষ্টা করবো, না হলে এই ব্যাটা অসহায় হয়ে যাবে। ও কার সাপেক্ষে ইন্টিগ্রেশন সেটা বোঝানোর জন্য dy অপেক্ষা করে আছে তখন ধরে। এখন আমার কাজ হচ্ছে মান বসানো। তো ইন্টিগ্রেশনটা কার সাপেক্ষে দেখে আসে, x এর সাপেক্ষে। আর x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন মানে এই মানগুলা x এর জায়গায় বসবে, y এর জায়গায় কিছু বসবে না। তাহলে টোটাল কাহিনী কি হচ্ছে, ইন্টিগ্রেশন d থেকে e টা লিখে রাখলাম যেমন আছে তেমন, আপার লিমিট লোয়ার লিমিট বসাচ্ছি। তাহলে কিউ x এর জায়গায় বসবে যে g2, y, আপার লিমিট বসাই ফেলছে, মাইনাস কিউ x এর জায়গায় বসাবো যে g1, y, লোয়ার লিমিট বসাই ফেলছে, আর বাইরে অপেক্ষা করে আছে dy, সেটা দেখাবো। তাহলে এই আপার লিমিট একবার x এর জায়গায় বসছে, ওকে পুরোটাকে রেডি করছে, এই লোয়ার লিমিট আবার x এর জায়গায় বসে ওকে পুরোটাকে রেডি করছে। এবার আমার কাজ হচ্ছে এই ইন্টিগ্রেশন দুইজনকে ভাগ করে দিব। আগে যা করছিলাম এখন তাই হচ্ছে, খালি চিন্তা ভাবনাটা একটু চেঞ্জ, আগে y এর জন্য হচ্ছে এখন x এর জন্য হচ্ছে।
আচ্ছা, তাহলে এখন আমি এই ইন্টিগ্রেশনকে দুজনকে দুই ভাগে ভাগ করে দেই। তাহলে আমি যদি ওকে যদি ভাগ করে দিতে যাই, ইন্টিগ্রেশন দেখতে ঠিক এরকম হবে, ডি থেকে ই, এটা হবে কিউ জি টু ওয়াই, ওই দিক থেকে আবার ডি ওয়াইটাও সে পাবে, ডি ওয়াই, কারণ ও দুজনের কাছে ভাগ হলে ও দুজনের কাছে ভাগ হবে। তারপর হচ্ছে মাইনাস চিহ্নটা থাকবে তার মতোই, আবার ডি থেকে ই কিউ জি ওয়ান ওয়াই ডি ওয়াই, ব্যাস দুই ভাগে ভাগ করে দিলাম। এবার এই ইন্টিগ্রেশনের দুটো ডি থেকে ই, ডি থেকে এবার আমাকে দেখতে হবে কে কথা শুনতেছে, তীর চিহ্ন বরাবর কে যাচ্ছে আর কে যাচ্ছে না। যে যাচ্ছে না তাকে আমরা চেঞ্জ করে দিব, আর যে যাচ্ছে সে যেমন আছে তেমন রেখে দিব। ওকে, তাহলে এটা বোঝার জন্য আমি আবার এই চিত্রে আর ঝামেলা না করে আরেকটা চিত্র অ্যারেঞ্জ করি। তাহলে চিত্রটা কি, আমি এখানে একটা এলাকা আঁকলাম, যে এলাকাটা হচ্ছে আর, আর এটা হচ্ছে তীর চিহ্নটা ছিল ঠিক এইদিকে, এইদিকে, এইদিকে তীর চিহ্নটা ছিল এভাবে, তীর চিহ্ন এভাবে ছিল, উল্টা দিকে ঘুরতেছিল। এখন কথা হচ্ছে আমি যখন এবার তো ফাংশন করে জি2 আর জি1, জি2 আর জি1 ফাংশন কেমনে পাইছিলাম, জি2 আর জি1 ফাংশন পাইছিলাম এইভাবে টুকরা করে, তারপরে জি2 আর জি1 ফাংশন পাইছিলাম। তো ছোটটা ছিল জি1, তাহলে এটা হবে জি1, কারণ এক্স এর মান বামে ছোট হয় ডানে হয় বড়। তাহলে এটা হচ্ছে জি1 ফাংশন আর এটা হচ্ছে জি2 ফাংশন। আর এখান থেকে আমি একটা বিন্দু ফেলছিলাম, বিন্দুটার নাম ছিল ই, আর এখান থেকে একটা বিন্দু ফেলছিলাম, বিন্দুটার নাম ছিল ডি। তাহলে এবার আমরা দেখব কে কথা শুনতেছে। তাহলে এখানে বলা হচ্ছে জি2 ফাংশনটা ডি থেকে ই দিকে ইন্টিগ্রেশন হচ্ছে। তাহলে একটু দেখি তো, জি2 ফাংশনটা ডি থেকে ই দিকে ইন্টিগ্রেশন হচ্ছে, ডি থেকে ই দিকে, ডি থেকে ই দিকে, ডি থেকে ই এর দিকে, তার মানে তীর চিহ্ন মেনে চলতেছে সে। জি2 ফাংশনটা ডি থেকে ই দিকে ইন্টিগ্রেশন হচ্ছে, ডি থেকে ই দিকে, জি2 ফাংশন ডি থেকে ই দিকে ইন্টিগ্রেশন হচ্ছে, তার মানে এই জি2 ফাংশনটা মেনে নিছে তীর চিহ্নকে, কিন্তু ওর দিকে দেখি নিশ্চিত ও মেনে নেয়, কারণ একজন মানবে একজন মানবে না, এইটাই হয়। তাহলে এখন এটা দেখি জি1 ফাংশনটা নাকি ডি থেকে ই দিকে ইন্টিগ্রেশন হচ্ছে, একটু দেখি তো। এই হচ্ছে জি1 ফাংশন, এটা নাকি ডি থেকে ই এর দিকে ইন্টিগ্রেশন হচ্ছে। এই দেখো ডি থেকে ই এর দিকে, তাহলে তো উল্টা দিকে চলে যাচ্ছে, কারণ এটা আসলে এইভাবে আসতেছিল, ফাংশনটা তীর চিহ্নতে এদিকে দেখাচ্ছে, কিন্তু আমরা যদি ওইভাবে মেনে নিতে চাই তাহলে ডি থেকে ইর দিকে যাচ্ছে, যার কারণে আমরা ওকে চেঞ্জ করে দিব। আর চেঞ্জ করলে তখন ঠিকঠাক থাকে কিনা সেটাও একবার দেখবো। এটা ডি থেকে ই পর্যন্ত কিউ ফাংশন মেনে নিছিল, সব আচরণ মেনে নিছে, যার কারণে ওকে আমরা কিছু করলাম না, রেখে দিলাম। আর ওকে আমরা চেঞ্জ করে দেবো, চেঞ্জ করলে কি হবে, আপার লিমিট হয়ে যাবে লোয়ার লিমিট, লোয়ার লিমিট হয়ে যাবে আপার লিমিট। তো আমি বলছিলাম আপার লিমিট এবং লোয়ার লিমিটকে চেঞ্জ করে দিলে একটা অতিরিক্ত মাইনাস চিহ্ন আসে, তো এখানে একটা মাইনাস চিহ্ন আছে, আরো একটা অতিরিক্ত মাইনাস চিহ্ন আসবে, দুইজন মিলে হয়ে যাবে প্লাস চিহ্ন। আর কিউ জি ওয়ান ওয়াই ডি ওয়াই যেমন আছে তেমন থাকবে, কোনো সমস্যা নেই। এবার কথা শুনতেছি কিনা দেখি। এবার বলতেছে ই থেকে ডি দিকে জি1 ফাংশনটা ইন্টিগ্রেশন করবে। তাহলে এই দেখি ই থেকে ডি এর দিকে জি1 ফাংশনটা ইন্টিগ্রেশন করবে, ই থেকে ডি দিকে, যে ই ডি, ই থেকে ডি দিকে, ও তীর চিহ্ন মিলছে, কিন্তু একটু আগে মিলতেছিল না। তাহলে সবকিছু এখন ঠিকঠাক। এবার ওদের দুইজন মিলে আমাদেরকে কি বলতে চাচ্ছে সেটা আমরা দেখে আগের মতো করে একটা আনসার বের করবো। এই জি2 বলতেছে ডি থেকে ই পর্যন্ত সে ইন্টিগ্রেশন করে বের করবে, আর সিঙ্গেল ইন্টিগ্রেশন হচ্ছে রেখা বরাবর ইন্টিগ্রেশন। তাহলে জি2 বলতেছে ডি থেকে ই পর্যন্ত, ডি থেকে ই পর্যন্ত ইন্টিগ্রেশন করে বের করবে, ডি থেকে ই, ডি থেকে ই, ডি থেকে ই, জি2 ফাংশন। তার মানে এই রেখাটার আনসার ও দিতে পারবে। আর ও বলতেছে ই থেকে ডি পর্যন্ত জি1 ফাংশনের উপরে ইন্টিগ্রেশন করবে। তাহলে ই থেকে ডি, এই যে ই, এই ই থেকে ডি পর্যন্ত জি1 ফাংশনের উপরে ইন্টিগ্রেশন করবে, ই থেকে ডি পর্যন্ত জি1 ফাংশনের উপর, ই থেকে ডি পর্যন্ত জি1 ফাংশনের উপর ইন্টিগ্রেশন করবে। তার মানে ও বলতে চাচ্ছে এদিকের অংশটা সে দিতে পারবে। আর দুইজন যখন যোগ হয়ে যাবে তখন আমি পাবো এই পুরা বৃত্তটা, আর পুরা বৃত্তটার নাম ছিল সি। তাহলে আমরা টোটাল ইন্টিগ্রেশনটা পাচ্ছি আসলে সি তেই পাচ্ছি, যা দুইজন মিলে আমাকে দিচ্ছে। আর ফাংশনটা হচ্ছে কিউ, আরটা হচ্ছে ডি ওয়াইটাই খালি দুজন থেকে থাকবে, ইন্টিগ্রাল ডি ওয়াই দুজন থেকে থাকবে, আর কিউ ফাংশনটা হবে। এখন কথা হচ্ছে একটা ছিল কিউ জি ওয়ান, একটা ছিল কিউ জি টু, দুজন কেমন হলো তো? আরে ফাংশনটা একটাই ছিল, আমি ওকে কেটে দুই টুকরা করে ফেলছিলাম, তাই না? তাহলে ফাংশনটাকে আমি কেটে দুই টুকরা করছি, তার মানে ওরা দুজন মিলে আসলে একটাই ফাংশন বোঝাচ্ছে, আর সেটাই হচ্ছে
কিউব এক্স আর ওয়াই ফাংশন। তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারতাম, এই g2 আর g1 মিলে হয়ে যেত x ফাংশন আর এটা হয়ে যেত y ফাংশন, তারপর আমি dy লিখতে পারতাম। কিন্তু আমি এভাবে লিখতে চাচ্ছি না, কারণ আমরা জানি যে q ফাংশনটা xy এর ফাংশন। আমি জাস্ট এটাকে লিখলাম dy। তো ওর বাম পাশে কি ছিল সেটা একটু দেখে আসা যাক। ওর বাম পাশে ছিল ডাবল ইন্টিগ্রেশন অফ r ডেল ডেল x কিউব dx dy, ঠিক এরকম ছিল। তো আমরা দেখতে পেলাম এই অবস্থা। তাহলে ওকে আমি 2 নম্বর সমীকরণ বলে দাবি করলাম। তো একটু আগে আমি 1 নম্বর সমীকরণ দেখে আসছি, আর এখন আমি 2 নম্বর সমীকরণটা দেখতেছি। এখন আমি যদি 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ যোগ করে দিই তাহলে অঙ্কটা শেষ। তাহলে আমি করবো কি 1 নম্বর 2 নম্বর সমীকরণ যোগ করব। তার আগে 2 নম্বর সমীকরণ তো পাইছি এখানে, 1 নম্বর সমীকরণ মুছে ফেলছি বোর্ড থেকে। ওইটা কি ছিল সেটা একবার এখানে দেখে আসি। 1 নম্বর সমীকরণটা দেখতে ইচ্ছা করতেছে। তাহলে 1 নম্বর সমীকরণ ছিল এরকম, ডাবল ইন্টিগ্রেশন অফ r, সামনে একটা মাইনাস ছিল, ডেল ডেল y p dx dy, এটা সমান ছিল ইন্টিগ্রেশন অফ c p dx। এটা ছিল 1 নম্বর সমীকরণ। তো আমি 1 নম্বর আর 2 নম্বর যদি যোগ করি, 1 নম্বর 2 নম্বর যোগ করে পাই, এটা যদি যোগ করে দিই তাহলে এই বাম পাশটা বাম পাশের সাথে যোগ হবে আর ডান পাশটার সাথে যোগ হবে। তাহলে বাম পাশ যদি বাম পাশের সাথে যোগ হয় তাহলে কি পাচ্ছি, ডাবল ইন্টিগ্রেশন আর একজনের সামনে নেগেটিভ, আমি নেগেটিভ চিহ্নটাকে আগে রাখতে চাচ্ছি না, যোগ করতেছি, ওকে আগে রাখি। ইন্টিগ্রেশন ডেল ডেল x কিউব dx dy, এটা আবার যোগ না হয়ে এটা বিয়োগ হবে, কারণ এই দুজন যোগ করতেছি কিন্তু এখানে চিহ্ন যে বিয়োগ, সেজন্য ডাবল ইন্টিগ্রেশন অফ r ডেল ডেল y p dx dy, আর সমান চিহ্নের ডান পাশের যোগগুলো কেমন হবে, জাস্ট সিম্পল, ওকে আগে রাখছি তাহলে ওর সাথে ও যোগ হয়ে যাবে। তাহলে হবে কি ইন্টিগ্রেশন অফ c কিউব dy প্লাস ইন্টিগ্রেশন অফ c p dx। তাহলে এই পাশটা প্রায় মিলেই গেছে, এই পাশটা আমাদের সূত্রের ডান পাশের মতো ছিল। এটাকে নিয়ে একটু কাজ করি। এটাকে আমি এইভাবে লিখতে পারি, বা দিয়ে একটু খেয়াল করো ওদের মধ্যে কি কি মিল। ওদের মধ্যে ডাবল ইন্টিগ্রেশন r মিল আছে, তাহলে কমন নিতে পারি। ডাবল ইন্টিগ্রেশন r কমন নিয়ে নিলাম। তারপরে ও আবার dx dy ও দুজনের কাছে মিল আছে পিছন দিকে, তাহলে ওদেরকে পিছন দিকে কমন নিই, dx dy পিছন দিকে কমন নিয়ে নিলাম। এটা কারা কারা মিল না তাদেরকে লিখে দিই। ও থেকে এটাও কমন নিয়ে ফেলছে, এটাও কমন নিয়ে ফেলছে, দুই দিকে ও রয়ে গেছে, তাহলে ওকে রেখে দিলাম ডেল ডেল x কিউব আর মাইনাস ওকে রেখে দিলাম ডেল ডেল y p, ব্যাস। আর ওই পাশে ওকে একটু সাজায় লিখি, ওকে আগে লিখি ইন্টিগ্রেশন অফ c p dx প্লাস ইন্টিগ্রেশন অফ c কিউব dy, ব্যাস। গ্রিনের উপপাদ্যটা প্রমাণ হয়ে গেল। তাহলে গ্রিনের উপপাদ্যটা কিন্তু তাত্ত্বিকভাবে সহজ, কিন্তু চিন্তাধারা কিন্তু খুবই ক্রিটিক্যাল। তো একটু ভালো করে দেখতে হবে যে আসলে কি চিন্তা করা হচ্ছে। অমনোযোগী হওয়া চলবে না, খাতা কলম নিয়ে বসতে হবে। আর অবশ্যই গাউসের ডাইভারজেন্স উপপাদ্যের পার্ট 1 এর বেসিক দিছিলাম, দেখে আসতে হবে। তারপর গ্রিনের উপপাদ্য শুরু করতে হবে, না হলে পারা যাবে না, একদম পারা যাবে না। কারণ ওইখান থেকেই আমাদেরকে আসলে ক্যালকুলাস 2 এর প্রিপারেশনটা সেখানে হয়ে যায়। রেখা ইন্টিগ্রাল, তল ইন্টিগ্রাল, এগুলো সম্পর্কে যে ধারণা এখানে দেখাচ্ছে, এটা হচ্ছে তল ইন্টিগ্রাল, এটা হচ্ছে রেখা ইন্টিগ্রাল, সেই জিনিসটা গাউসের ডাইভারজেন্স উপপাদ্যের পার্ট 1 এ দেওয়া আছে। তো সেখান থেকে আগে আমরা বেসিকটা শিখে আসবো, আর তারপর আমরা এটা দেখবো। আশা করি সবাই বুঝতে পারবে। তো আজকে এটুকুই থাক, ধন্যবাদ সবাইকে।